আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আ অনেকদিন পর আমাদের বন্ধু এসেছে। বন্ধু, সহকর্মী যেটাই আপনারা বলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি বা একসাথে থেকেছি আ সেই অনেক আগে থেকেই। তো মাঝখান দিয়ে অসুস্থ হয়ে গেছে মাজেদুল হাসান। তো সে অসুস্থ হওয়ার কারণে অ্যা সে কি ধরনের ফেস করেছে, জীবনের যে একটা যুদ্ধ সে করে এসেছে, আমরা হয়তো অনেকেই এই যু এই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো আমরা অনেকেই হয়তো আ সু ইয়ে হয়নি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ অসুস্থ হয় এটাই স্বাভাবিক। আল্লাহ পাক মানুষকে অনেক ধরনের অনেকভাবেই পরীক্ষা করে থাকেন। আ যেটা যেটা মানুষের জন্য কল্যাণকর আল্লাহ পাক হয়তো সেটাই মানুষের জন্য করেন। তো সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমি যেটা সবচেয়ে বেশি মনে করি সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। যে আমরা যেকোনো কাজেই যদি আল্লাহর উপর ভরসা করতে পারি এবং নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে এবং সেখান থেকেও কিন্তু অনেক মানে দূর অবস্থা থেকেও কিন্তু সেখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আমি মনে করি। তো সেই বিষয়ে আ আ মাজেদুর রহমান যে রোগে আক্রান্ত হয়েছিলেন আপনারা জানেন বা অনেকেই Facebook, সামাজিক মাধ্যমেও আ ব অনেক ভাইরাল হয়েছে বিষয়টা। আ সে হচ্ছে তিতুমিরের সাবেক শিক্ষার্থী মাজিদুর রহমান মাজেদ। আসলে তার মুখ থেকে আপনারা কিছু কথা শুনবেন। বন্ধু বলবে যে আপনাদের তার এই মনের জিনিসটা সে বলবে আরকি যে তার জীবনের আগের যেই জীবনটা ছিল আর এখন যে জীবনটা ছিল আসলে এই অসুস্থতার মধ্যে এবং আগের জীবন আর এখনকার জীবন তার কাছে আসলে জীবনের এই হিসাবটা একটু আমরা জেনে নিব। তো মাজেদ আপনি একটু বলবেন আরকি আপনার অনুভূতি বা আপনি একটু অনুভূতিটা প্রকাশ করবেন। ধন্যবাদ আ রাকিবুল হাসানকে যে আমাকে কথা বলার জন্য রিকোয়েস্ট করার জন্য। আসসালামু আলাইকুম। আমি মাজেদুর রহমান। আ আমি আছি আরবান ফার্মাসিউটিক্যালে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল অফিসার হিসাবে। আর আমি পড়াশোনা শেষ করেছি হচ্ছে ২০২৩ সালে। অনার্স মাস্টার্স সরকারি তিতুমির কলেজ থেকে শেষ করেছি। আ আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর। আ এই হচ্ছে আমার পরিচয়। আর হচ্ছে আমি আসলে মূলত আজকে যেটা কথা বলার জন্য আমাকে বলছে রাকিবুল হাসান, সেটা হচ্ছে রিসেন্টলি আমি অনেক বড় একটা অসুস্থ থেকে ফিরে আসছি। একটা ভাইরাস ছিল। সেটা হচ্ছে আপনারা হয়তোবা জানবেন GBS ভাইরাস। এটা হচ্ছে আসলে ইন্টারন্যাশনালি আ খুব পরিচিত। আমাদের দেশে যদিও এটা খুবই রেয়ার। আমাদের দেশে এটা লাখে ২ থেকে ৩ জনের হয়। আ সেটা হচ্ছে শতে ১ থেকে ২% এই ভাইরাসটা। তো এই GBS ভাইরাসটা হচ্ছে আসলে মূলত একটা ভাইরাস যেটা হচ্ছে আমরা রিসেন্টলি ২০২০ সালে একটা বড় ভাইরাসের সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে করোনা ভাইরাস। তো GBS টা এরকম একটা ভাইরাস। আর GBS ভাইরাসটা আসলে মূলত সিম্পটম, সিম্পটম যদি বলি, এটা সিম্পটমটা হচ্ছে আসলে কোনো অসুস্থ থেকে শুরু হয়। হতে পারে পাতলা পায়খানা, জ্বর, সর্দি, কাশি, বমি এগুলো থেকেই আসলে মূলত এটা দেখা দিতে পারে। যেটা ডাক্তারদের ধারাভাষ্য অনুযায়ী, তাদের কাউন্সেলিং অনুযায়ী যেটা আমরা জানতে পারলাম। তো আমার যেটা ব্যক্তিগতভাবে আমার কোনো সিম্পটম ছিল না। আমার কোনো জ্বর, সর্দি, কাশি এমন কোনো কিছুই ছিল না। আমি ১৬ই ডিসেম্বর আ ২০২৪ আমি অ্যাজ ইউজুয়াল আমাদের অফিস ডে তখন বন্ধ। ১৬ই ডিসেম্বর বন্ধ ছিল। তো সেদিন আমি প্রতিদিনের ন্যায় আ বাসা থেকে যখন বের হই আমি আমার ভার্সিটিতেই গেলাম। ক্যাম্পাসে প্রোগ্রাম ছিল সবার সাথে বন্ধুদের সাথে। ক্যাম্পাসে অ্যাটেন্ড করলাম। তো ওদিনেই আমি যখন বাসা থেকে বেরোই, আমার যখন হাঁটতেছি, হাঁটার সাথে, সাথে পায়ে খুব ব্যথা অনুভব করতেছি এবং খোঁড়ায়, খোঁড়ায় হাঁটাটা হইতাছে। তো যার ফলে আমি সারাদিনই ছিলাম ক্যাম্পাসে। আমি হাঁটাটা খোঁড়ায়, খোঁড়ায় হাঁটতেছি। দেন আমি ১৭ই ডিসেম্বর আমি অফিসে আসি, অফিস করি। তাও একই অবস্থা। তো ১৭ই ডিসেম্বর যখন আমি আ অফিসে আসি, অফিস করি। তো তখন হচ্ছে আমার ২ হাতে মানে ওই ব্যথাটা আছে প্লাস হচ্ছে আমি খোঁড়ায়, খোঁড়ায় হাঁটতেছি। দেন হচ্ছে আমার ২ হাত।
2 হাতে কোনো মানে ইয়ে ছিল না, শক্তিটা ছিল না। যেটা আমরা as usual একটা কিছু ধরতে যেমন আমরা একটা শক্তি পাই, তারপর হচ্ছে একটা বুতু মাটকানোর জন্য যে একটা শক্তি পাওয়া লাগে শার্টের, এই শক্তিটা আমার আস্তে, আস্তে মনে হচ্ছে যেন ছিল। তো আল্লাহর কাছে অশেষ রহমত আর হাজারো শুকরিয়া। আমি যে আমাদের যে কোম্পানিতে আছি এটা ওষুধ কোম্পানি, আরগান ফার্মাসিউটিক্যাল। তো এখানে আমাদের ডাক্তার ডিপার্টমেন্ট আছে, আমাদের স্যারেরা আছে। আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার উনিও অনেক যথেষ্ট আ সহযোগিতা প্লাস হচ্ছে পরামর্শ দিয়েছেন। এইজন্য যে আমি প্রাথমিক অবস্থায় ২ টা ট্রিটমেন্ট করি আমাদের স্যারদের পরামর্শে। সেটা হচ্ছে ডেঙ্গু টেস্ট এবং সিবিসি টেস্ট। এই ২ টা টেস্ট করে আমি আসলে জানতে পারলাম যে না আমার রিপোর্ট ভালো, প্রবলেম নেই। তো স্যারেরা বলল, "যেহেতু তোমার এটা এ আরো বাড়তেছে তুমি নিউরোসায়েন্সে দেখাও।" ঢাকা নিউরোসায়েন্স হসপিটাল জেনে থাকবেন এটা হচ্ছে শেরেবাংলা নগর আগারগাঁওতে অবস্থিত। তো সেটাতে এইজন্য তারা পরামর্শ দিয়েছেন যে এটা যেহেতু নিউরোর একটা ব্যাপার, ব্যথা অনুভবটা রগের থেকেই হয়ে থাকে বা প্যারালাইসিসের মতোই বিষয়টা। সো এটার ট্রিটমেন্টটা সারা বাংলাদেশে যেটা রোগী আসে নিউরোসায়েন্সেই এটা ট্রিটমেন্ট হয়। তো আলহামদুলিল্লাহ আমি আ স্যারদের পরামর্শে ১৯ তারিখ ১৯শে ডিসেম্বর আমি ভর্তি হই। তো ১৯শে ডিসেম্বর ভর্তি হওয়ার সাথে, সাথে আমাকে তারা প্রাথমিক অবস্থায় ভর্তি দিয়ে দেয়। আর আমিও তখন খুবই আসলে অবাক হয়েছি যে প্রাথমিক অবস্থায় সরকারি হসপিটালে সিট মানে পাওয়া। অবিশ্বাস্য ছিল আরকি। হ্যাঁ, যে অবিশ্বাস্য ছিল যে একটা হলো আমাকে ভর্তি হইতে হবে এখনই। তো মানে রাইট। এমন একটা ইমার্জেন্সি বিষয়টা হয়ে গেছে যে আমাকে এখনই ভর্তি হইতে হয়। এটার কথা হলো যে মানে একটা সরকারি হসপিটালে এটা এত তাড়াতাড়ি সিট তাড়াতাড়ি পাওয়া। সিট পাওয়া আসলে এটা খুব একটা হয়ে গেছে আরকি। জি। যাই হোক সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো পরে আমি ১৯ তারিখে ভর্তি হয়ে আ নিউরোসায়েন্সে অবস্থান করি। তো ডাক্তারদের কাউন্সেলিং এ আমি ১ সপ্তাহ থাকি। ১ সপ্তাহ থাকার পরে যখন আমার আরো বাড়তেছে, আ আমি বসা থেকে উঠতে পারি না। ২ হাতে কোনো শক্তি পাইনি। তো দেন তারা হচ্ছে কাউন্সেলিং করে বলল যে এটা ২ টা ট্রিটমেন্ট আছে। অ্যাজ ইউজুয়াল আমাকে স্যালাইন দিয়ে বা যেই চিকিৎসাটা নেওয়া দরকার হসপিটালে সেটা তো দিয়েছে। তো আমার যেহেতু বাড়তেছে, তো ওনাদের কাউন্সেলিং ২ টা ট্রিটমেন্ট এটা। এটা একটা হচ্ছে ভ্যাকসিন, আরেকটা হচ্ছে ব্লাড চেঞ্জ। তো ব্লাড চেঞ্জটা হচ্ছে পুরাপুরি এটা আপনারা জেনে থাকবেন, পুরা শরীরের ব্লাডটা চেঞ্জ করা। তো এই ব্লাডটা চেঞ্জ করলে হয়তোবা স্বাস্থ্যগত একটা ঝুঁকি থাকে। আর ভ্যাকসিনটা মোটামুটি এটা মানে স্বাস্থ্য ঝুঁকিটা একটু কম থাকে। তো ভ্যাকসিনটা খুবই ব্যয়বহুল। মানে ২ টা বিষয়। একটা হচ্ছে তোমার ভ্যাকসিন ওই যে প্লাজমা ট্রান্সপ্লান্ট আরকি। মানে ওটা হচ্ছে থেরাপির মতো সিস্টেম আরকি। দিয়ে পুশ থেরাপি। করে ব্লাড পুশ করে এটা থেরাপির মধ্যে দিয়ে ওটা সমাধান হওয়া। মানে ২ টা সিস্টেমই আছে। এর হুম। এর আর এছাড়া আর কোন মানে না, সমাধান নেই। আর সমাধান নাই। তার মানে ২ টা মানে কেউ যদি এই জিবিএস ইয়েস। ভাইরাসে আক্রান্ত হয়, জি। তাহলে তার এই ২ টা রাস্তা ছাড়া আপাতত এখন পর্যন্ত কোনো অপশন অপশন। খোলা হয়নি বা নাই। এরকম অপশন তৈরি হয়নি। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা হলো যে অনেকে বেশি তাড়াতাড়ি রিকভারি করার জন্য করার জন্য সবাই ভ্যাকসিনটাই ভ্যাকসিনই সাজেস্ট করছে। সাজেস্ট করে। যদিও ভ্যাকসিনের আসলে মূল্য মনে হয় অনেক বেশি। কত পড়েছে তোমার এই ভ্যাকসিন টোটাল নেওয়ার জন্য? আমার ভ্যাকসিন এটা হচ্ছে ভ্যাকসিনটা দেয় রুগীর মানে তার ওজনের দ্বিগুণ। দি দ্বিগুণটা কিরকম? যে ওজনের দ্বিগুণ গ্রাম। গ্রাম যেমন একেকটা ভ্যাকসিনে হচ্ছে 2.5 মিলি। তো আমার হচ্ছে ৬৫ কেজি আমার ওয়েট ছিল তখন। তো আমার দ্বিগুণ লাগছে গ্রামটা। তো সেটা হচ্ছে আমার ৫২ টা টোটাল ভ্যাকসিন লাগছে। আচ্ছা। আর একেকটা ভ্যাকসিনেরটা হচ্ছে নিয়ারলি ৳১৭,০০০ করে। ৳১৭,০০০ হ্যাঁ, ওহ মাই গড! এটা অনেক টাকা। হ্যাঁ ১৭,০০০ করে ১৭,০০০ যদি আমরা একটু আমরা যদি ১৭,০০০ ইনটু কয়টা লাগছে তোমার? ৫২ টা। ৫২ টা। তার মানে মানে মোস্ট ৳৮,৮৪,০০০ জি, জি, জি। মানে শুধু ভ্যাকসিনই? ভ্যাকসিনই, শুধু আর ভ্যাকসিনটা। বাকি যে ট্রিটমেন্ট সেখানে? বাকি যেমন আমার পরীক্ষা-নিরীক্ষা অনেকগুলা ছিল, টেস্ট ছিল। জিবিএস যে টেস্টটা সেটাও ছিল। তারপরে সেখানে বেড, আ ওষুধ সবকিছু মিলে নিয়ারলি আরো মোটামুটি আ ভালো একটা অ্যামাউন্ট গিয়েছে। তার মানে অ্যারাউন্ড আ ১০ থেকে বা ১২ লাখ এরকমের মতো গেছে। জি, জি, জি। সর্বসাকুল্যে আমার হ্যাঁ,
10 থেকে 12 লাখের মধ্যে সেটা খরচ গিয়েছে। আর হচ্ছে ভ্যাকসিনটা কোন কোম্পানির ছিল? জি, ভ্যাকসিনটা হচ্ছে এটা ইনসেপ্টা ম্যানুফ্যাকচার করে। এটা হচ্ছে ইউক্রেন থেকে আ নিয়ে আসা হয়। নিয়ে আসা হইছে মানে এটা ভ্যাকসিন কোন কোম্পানি নিয়ে আসছে? না, এটা তাহলে হচ্ছে ইনসেপ্টা, ইনসেপ্টা সরি ইনসেপ্টা। ইনসেপ্টা মানে জি, জি। মানে এটা বাংলাদেশে তৈরি হয় নাই ভ্যাকসিন। না, এটা ভ্যাকসিনটা মূলত বাহিরে তৈরি হয়। আ সেটা বা উনারা ইনপুট ইন করে। ইন ইনসেপ্টা ইনপুট করে তারপর সেটা সরবরাহ করে। ওহ মাই গড! তার মানে বিষয়টা হচ্ছে হলো যে এটা বাংলাদেশেও এই ভ্যাকসিনটা তৈরি হয় না। না। তার মানে এটা তো নাও পাওয়া যেতে পারে। বিষয়টা তো এরকম। জি, সেক্ষেত্রে আসলে রোগীর ঝুঁকিটা আসলে বেড়ে যায়। আসলে এটা এক্সাক্টলি মানে ডাক্তাররা আসলে এরকম কোনো কারণ বলেছে কি যে এই কারণে এই ওষুধটা হইতে পারে। এটা হচ্ছে হ্যাঁ, আমাকে কাউন্সেলিং করে ২ টা ৩ টা কথা বলছে। সেটা হচ্ছে খাবার থেকে হতে পারে, পানি থেকে হতে হতে পারে। আর স্পেশালি আসলে আল্লাহ যদি কোনো রোগ দেয় সেটা আসলে কোনো ইয়েই থাকে না, কারণ কোনো থাকে না। কারণ থাকে না। আর সেটা হচ্ছে উনারা আরেকটা গুরুত্বভাবে বলেছে সেটা ২০ থেকে ৩০ বছর বয়সী যে ইয়াং জেনারেশন আছে এদেরকে এই ভাইরাসটা বেশি আক্রান্ত করে। আচ্ছা, আচ্ছা। আর সেটা হচ্ছে এটা আমি সাজেস্ট করব যদি শুধু এই জিবিএস ভাইরাস না, যেকোনো আমাদের ভাইরাস, করোনা ভাইরাস যেটা গিয়েছিল, তারপরে ডেঙ্গু, তারপর হচ্ছে আপনার বড় একটা মারাত্মক ঝুঁকি থাকে যেটা হচ্ছে ক্যান্সার। তো এগুলো আমাদের প্রাথমিক অবস্থায় যদি আমরা ট্রিটমেন্টটা নেই, প্রাথমিক অবস্থায় হসপিটালে নেই, ডাক্তারদের পরামর্শ নেই, তাহলে হয়তোবা আল্লাহ তাদের উছিলায় আমাদেরকে খুব তাড়াতাড়ি ভালো করবে, খুব তাড়াতাড়ি রিকভার করবে। কারণ আমি নিজে সেটা ভুক্তভোগী। আমি আল্লাহর কাছে আসলে মানে শুকরিয়া আদায় করে শেষ করতে পারব না এইজন্য। কারণ হচ্ছে আমি প্রাথমিক অবস্থায় গিয়েছি হসপিটালে। প্রাথমিক অবস্থায় গিয়ে হচ্ছে আমি খুব ভ্যাকসিন জি, দ্রুতই সবকিছু হয়ে গেছে ভ্যাকসিন আরকি। নিয়েছি। যাই হোক আসলে সবচেয়ে বড় কথা হ্যাঁ, আসলে সবচেয়ে বড় এখন তোমার জীবনের এটা কি মনে হচ্ছে? তোমার এই যে ধরো তোমার এই যে পরিস্থিতি তুমি ছিলা, জি, আমি তোমার বা হসপিটালে প্রায় অনেকবারই হয়তো তোমার সাথে দেখা জি, হয়েছে বা গেছি। আসলে আমি তোমাকে এমন অবস্থায় দেখেছি আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। তো আসলে মানে ভাবতেই পারি নাই যে এরকম একটা মানে 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 এরকম মানে ভালো মানুষটা মানে এত সহজেই প্রায় ২-৩ দিনের মাথায় আসলে এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায় আরকি। এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এটা আমারও নিজের ভাবতে খুব কষ্ট হয়েছে যখন আমি তোমাকে দেখতে যাই বা দেখি নিজের কাছে এত খারাপ লাগে মানে এটা আর প্রকাশ করার মতো না। ঠিক আছে? মনে হচ্ছে যে আমারই নাকি এরকম বিষয়টা হয়ে গেল। মানে এরকম একটা কষ্ট অনুভূতি হইছে। যাই হোক তোমার এই যে বিষয়টা হইছে, তুমি যে অসুস্থ হইছো, অসুস্থ হওয়ার পর তোমার ফিলটা কি মনে হইছে? তোমার জীবনটাকে নিয়ে কিরকম মানে চিন্তাভাবনা হয়েছে? আচ্ছা এটা হচ্ছে আসলে অবশ্যই যখন আমরা কোনো গুরুতর অসুস্থ যাই বা বড় কোনো বিপদে পড়ি, সেটা অনেক বেশি আল্লাহকে স্মরণ করি অ্যাজ এ মুসলমান হিসাবে। কারণ যে আল্লাহ আমাদেরকে মানে পাঠিয়েছেন এই দুনিয়াতে, আমরা এই দুনিয়ার কত কিছুর জন্যই অনেক করি, ছুটাছুটি করি, অনেক পাগল হই। এই করতে হবে, সেই করতে হবে। যখন আমরা অনেক বড় অসুস্থে পড়ি, তখন আসলে দুনিয়াদারি কি সেটা আসলে বোঝা যায়। তো আমি এটা ফিল করছি এটা যে আসলে অনেক কিছুই যে আমরা করতে চাই, করতে হবে, বিষয়টা এমন না। আমরা যদি দৈনন্দিন জীবনে আমাদের ফ্যামিলি, সমাজ, রাষ্ট্রকে ঠিক করতে চাই, তাহলে আমাদের যে দায়িত্ব বা কর্তব্যগুলো পরিবার, দেশের এগুলো আমরা যদি ঠিকমতো করি, আর স্পেশালি মুসলমান হিসেবে আল্লাহর যে গুণগান, ইবাদত বন্দেগী করা, এটা আসলে সবারই দরকার। আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর উপরে ভরসা রাখা, এটা অনেক বেশি দরকার। তো আমি তখন আল্লাহর উপরে অনেক বেশি ভরসা ছিলাম, বিশ্বাস ছিলাম। এই এটা ইনশাআল্লাহ আমি রিকভারি হব। রিকভারি হব। হ্যাঁ, তার মানে এটা আমিও শুনেছিলাম যে আসলে ডাক্তাররা সবসময় বলত যে একটা পেশেন্টের বা একটা রোগীর সবথেকে বড় এখান থেকে মানে অসুস্থতা সারার সবথেকে বড় জিনিস হচ্ছে হলো ওষুধের পাশাপাশি মানসিকতা। মানে মানসিক বিকাশিত হওয়া হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে আমরা নিজের প্রতি নিজের আসলে কতটুকু কনফিডেন্স। আমরা জানি যে সচরাচর কনফিডেন্স এর কথা অনেক বলা হয়। যে আমরা জানি যে সেলস করতে গেলে কনফিডেন্স প্রয়োজন, প্রেজেন্টেশন দিতে গেলে কনফিডেন্স প্রয়োজন। আসলে সব জায়গায় কনফিডেন্স। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ যখন অসুস্থ আত্মবিশ্বাস হয়, অনেক বেশি। অসুস্থ হলেও কিন্তু ডাক্তাররা বেশিরভাগই প্রাধান্য দেন যে রোগীর আত্মবিশ্বাসের উপর। তো আসলে আমরা আমাদের সবাই আমাদের নিজেদের আত্মবিশ্বাস সবসময় নিজের এটার প্রতি বিশ্বাস থাকবো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জীবনে তোমার এরকম কিছু মনে হয়েছে কি যে
যে যদি তুমি অসুস্থতা মানে সুস্থ হও, তোমার এরকম কোনো পরিকল্পনা আছে যে আমি অসুস্থ হওয়ার পরে আমার এরকম একটা পরিকল্পনা বা আছে। এরকম তোমার কখনো এরকম কিছু মনে হইছে? হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে স্পেশালি আমার স্টুডেন্ট লাইফে আমি অনেকগুলা সামাজিক কাজে জড়িত ছিলাম। স্পেশালি স্কাউট ভার্সিটিতে ছিলাম। তো সেই হিসাবে যখন আমি বিভিন্ন সামাজিক কাজ করেছি মানুষের আ উপকারে। তো আমি যখন অসুস্থ পড়েছি যে আমি চিন্তা করলাম আমার এলাকায় হোক, আমার দেশে হোক, ঢাকাতে হোক, যদি এরকম অসুস্থের ভাইরাসগুলো বা হচ্ছে মানুষের মুমূর্ষু যেই রোগগুলো হয়, বিভিন্ন আ কাজ করে থাকে সামাজিক যেমন ফাউন্ডেশন থেকে, বিভিন্ন সামাজিক সংগঠন থেকে। তো আমি যদি আমাকে কেউ বলে যে আমার দ্বারা উপকৃত হবে যে কাজ করলে মানুষের জন্য, আমি করতে অনেক বেশি আগ্রহী। যে মানুষের উপকারে আসবে। আমি যে এই পথে ছিলাম, বিপথে ছিলাম এরকম স্পেশালি জিবিএস ভাইরাস যদি কারো হয়, তো যদি এই ভাইরাস নিয়ে যদি কেউ কাজ করে, আমিও অবশ্যই তার সাথে কাজ করব। আমারও ইচ্ছা আছে কাজ করার। দেখ, বা তুমিও হয়তো সহযোগিতা পেয়ে যাও বিভিন্ন বা সেই তাদেরকে কিছু তাদের জন্য কিছু বলো। যারা তোমাদের এই দুঃসময়ে যারা তোমাদের পাশে ছিল, তোমার আ বা এই তাদেরকে নিয়ে তোমার কিছু ২ টা কথা তুমি বলো। হ্যাঁ, তাদেরকে আমি অসংখ্য, অসংখ্য কৃতজ্ঞতা জানাই আন্তরিকভাবে। আ অনেক বেশি ধন্যবাদ জানাই এজন্য। কারণ স্পেশালি মানুষ আমরা তো আসলে অ্যাজ ইউজুয়াল সবাই একটা মধ্যবিত্ত পরিবার। হঠাৎ করে যখন বড় একটা অসুখ অসুস্থ হয় বা হচ্ছে বিপদে পড়ে তখন আসলে আল্লাহর কাছে প্লাস হচ্ছে সকলের কাছে একটা মানি ভালোবাসার প্রয়োজন হয়। তো আমাকে স্পেশালি আমার কলেজ, আমার এলাকা, আমাদের চাঁদপুর, আমার অফিস, আমার পরিবার, আমার আত্মীয়স্বজন যে যেখান থেকে পেরেছে দোয়া, ভালোবাসা, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাদেরকে সব জায়গায় ভালো রাখুক, সুস্থ রাখুক, তাদেরকে রহমত বরকতে সব জায়গায় দিয়ে রাখুক এবং তাদের দৈনিক জীবনে যে চাওয়া পাওয়া আছে সবকিছুই আল্লাহ পূরণ করুক। এটা আমি অনেক বেশি আমার মন থেকে তাদের জন্য দোয়া করি। ওকে, ধন্যবাদ মাজেদ আসলে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে মানুষের সহযোগিতা ছাড়া, আ আল্লাহ পাকের করুণা ছাড়া, দয়া ছাড়া আসলেই কোনো সমস্যার সমাধান করা অসম্ভব। তো আল্লাহ পাক সবথেকে সেই বান্দাদেরকেই ভালোবাসেন যারা মানুষের সহযোগিতা, মানুষের পাশে থাকেন। তো আশা করি আ মাজেদও বলেছেন যে এরকম যখন কারো অসুস্থ হয় বা এই জিবিএস ভাইরাস বা যেকোনো ধরনের যদিও হয় তাহলে সে যেহেতু অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন, হয়তো এখনো আছে। তো আশা করি তারাও আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে আছেন। তাহলে পরামর্শ নিতে পারবেন যে আসলে কি করলে, কিভাবে করলে এখান থেকে আসলে পরিত্রাণ পাওয়া যায়। তো আসলে আরেকটা সবচেয়ে বড় কথা হলো যে মানুষ সামাজিক জীব। মানুষই মানুষের পাশে থাকবে এটাই স্বাভাবিক। তবে এই জীবনগত দিক থেকে অনেক সময় দেখা যায় যে মানুষের জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। সবাই আসলে মানুষের নিজস্ব সত্তার দিকে ছুটে বেড়াচ্ছে প্রফিটের আশায় বা ইনকামের আশায়। তো আমরা চাই যে সবাই আমি এটাই বলব সবার উদ্দেশ্যে যে সবাই আমরা সামাজিক কাজেও যাতে আমরা অংশগ্রহণ করি। অনেক বড় করে না পারি, ছোট হলেও যাতে আমরা সবাই সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারি। এই বলে আমি আমাদের আজকের এই ছোট প্রতিবেদনটিকে শেষ করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন। সকলের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।